সবচেয়ে বিরক্তিকর মুহূর্তটি সম্মুখীন সারা বাংলাদেশ হয় যখন সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর ৩:২৬ বুয়েট ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দাঁড়িয়ে আছেন। তিনি জড়িত সন্দেহভাজনদের সাথে কথা বলছেন শান্তভাবে, যেন কিছুই ঘটেনি, আবরার দেহের পাশে দাঁড়িয়ে। এরপর তিনি এমনভাবে হেঁটে চলে যান যেন তিনি একটা বিয়ের অনুষ্ঠান খেতে এসেছেন। পরের দিন তদন্তকারীরা অধ্যাপক মিজানুরকে জিজ্ঞাসাবাদ করে। তার প্রতিক্রিয়া ছিল না। তিনি দাবি করেন তিনি কিছুই জানতেন না। তিনি ঘটনার কথা পরের দিন সকালে জানতে পেরেছেন। তবুও যে তিনি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন সেটা তিনি অস্বীকার করতে চেয়েছেন বারবার। ময়না তদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয় ভোঁতা অস্ত্রের আঘাতেই আবরার ফাহাদের মৃত্যু হয়েছে। আসলে বাকস্বাধীনতা কি? বাকস্বাধীনতা, যা আমাদের বেশিরভাগের কাছে একটা সাধারণ বিষয়, আমাদের মনের কথা বলার, নিজেদের প্রকাশ করার, এমনকি কোনো ভুল দেখলে তার সমালোচনা করার অধিকার। এটাকে একটা প্রতিশ্রুতি, একটা ঢাল হিসেবে ভাবা হয়। কিন্তু কি ঘটে যখন সেই প্রতিশ্রুতি কারো মৃত্যুর কারণ হয়ে ওঠে? যখন কথা বলার অধিকারী একটি তরুণ জীবনকে স্তব্ধ করে দেয়। এই ঘটনাটি পুরো একটি জাতিকে নাড়িয়ে দিয়েছিল। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ঘটে যাওয়া আবরার ফাহাদ হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে গেল। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের মেধাবী এই ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তারই বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র শিক্ষার্থী, যারা বাংলাদেশ ছাত্রলীগ তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল। এই হত্যাকাণ্ড কেবল শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সহিংসতা ছিল না, বরং এটি ছিল ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং ট্যাগিংয়ের এক বিভৎস প্রতিফলন। আবরারের মৃত্যু দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং ন্যায় বিচারের দাবিতে ছাত্র সমাজ সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে। আবরার হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ছিল বিস্ময়কর, বাক স্বাধীনতার উপর বিস্ময়করভাবে এক আঘাত। সামান্য এক ফেসবুক স্ট্যাটাস। আচ্ছা, কি ছিল সেখানে? কি ছিল সেই স্ট্যাটাসে যার জন্য আবরারকে যেতে হয় নির্মমতম অভিজ্ঞতার মধ্য দিয়ে? শহীদ হবার একদিন আগে তিনি লিখেছিলেন, 47 দেশভাগের পর দেশের পশ্চিমাংশের কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগে মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। 2, কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানারি এবং তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময়ে ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দেব। 3, কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। হয়তো এ সুখের খোঁজেই কবি লিখেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এই তো ছিল আবরার ফাহাদের শেষ স্ট্যাটাস, শেষ ফেসবুক স্ট্যাটাস, যেই পোস্টে তিনি ফেনী নদীর পানি বন্টন, মংলা বন্দর ব্যবহার এবং এলপিজি রপ্তানির মতো বিষয়গুলোকে বাংলাদেশের স্বার্থ নিয়ে প্রশ্ন তোলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এবং আমরা দেখতে পেয়েছি তার এই ফেসবুক পোস্টে কাল হয়ে দাঁড়ায় বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের রোষানলে পড়ে যান তিনি। স্বীকারোক্তি অনুযায়ী 4 অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন এক মেসেঞ্জার গ্রুপে আবরারকে মারার জন্য নির্দেশনা দেন। আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা তাকে বাড়ি থেকে ফেরার জন্য অপেক্ষা করতে বলেন। এই ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট হয়
আবরারকে আক্রমণের পরিকল্পনা পূর্ব থেকেই করা হয়েছিল, যেটা শুরুটা হয়েছিল 4 তারিখ ফেসবুক স্ট্যাটাস থেকে, এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য 5ই অক্টোবর আবরারের দেওয়া স্ট্যাটাসটা তাদেরকে আরও বেশি উৎসাহিত করে। আমরা জানি 2019 সাল 6ই অক্টোবর আবরার ছিলেন কুষ্টিয়ার নিজ বাড়ি। সেখান থেকে তিনি ছুটি কাটিয়ে মাত্র সন্ধ্যায় বুয়েটের শেরেবাংলা হলে তার কক্ষে ফিরে আসেন। সেদিন রাত 8টার দিকে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে তার কক্ষ থেকে ডেকে 2011 নম্বর কক্ষে নিয়ে যায়, যা ছিল একটি টর্চার সেল। সেখানে তার মোবাইল ফোন ও ল্যাপটপ কেড়ে নিয়ে তল্লাশি চালানো হয় এবং তাকে শিবির হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়। এরপর শুরু হয় অকথ্য নির্যাতন। ক্রিকেট স্ট্যাম্প, স্কেপিং রোপ এবং বাঁশ দিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা ধরে নির্মমভাবে প্রহার করা হয়। উপদপ্তর সম্পাদক মুস্তফা রাফিদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর এবং মুনতাসির আল জেমি তার ডিভাইসগুলো পরীক্ষা করে। মেহেদী হাসান রবিন ও উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল নির্যাতনে অগ্রণী ভূমিকা পালন করে। দফায় দফায় মারধরের ফলে আবরার একসময় অচেতন হয়ে পড়েন। রাত 2:30টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হলের দোতলা এবং নিচতলা সিঁড়ির মাঝামাঝি স্থানে ফেলে রাখা হয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকার পরিবর্তে ইফতির মর্মান্তিক পরামর্শ ছিল আবরারের শরীর মালিশ করার, যেন তা ঘন্টার পর ঘন্টা নির্যাতনের প্রভাব মুছে ফেলবে। অবশেষে সবাই মিলে যোগ দেয় এবং মালিশ ও আতঙ্কের মধ্যে কেউ একজন অবশেষে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে। তারপরেও দেরি হয়। ভুল বোঝাবুঝি, পরিণতির ভয় তাদের আটকে রাখে। তামিম নামে একজন ছাত্র বুয়েটের মেডিকেল সেন্টার থেকে একজন ডাক্তার আনার চেষ্টা করে সময় নষ্ট করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। তখন আবরারের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল, তার শ্বাস ক্ষীণ হয়ে আসছিল, তার নাড়ি দুর্বল হয়ে পড়ছিল এবং অবশেষে সব কিছু থেমে যায়, সব নিথর হয়ে যায়। 7ই অক্টোবর ভোর 3টা। এই সময় নিয়ে আমরা একটু পর সিসি ক্যামেরার যে ফুটেজ আমরা দেখেছি, যে লোমহর্ষক ফুটেজ আমরা দেখেছি, সে নিয়ে আমরা আলোচনা করব একটু পর। তার আগে আমরা দেখি 7ই অক্টোবর ভোর 3টার দিকে পুলিশ যখন আসে, আবরারের নিথর দেহ শেরেবাংলা হলের নিচতলায় পড়েছিল। সে নড়ছিল না, সে শ্বাস নিচ্ছিল না। কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাসুক এলাহি নিশ্চিত করেন আবরার ফাহাদ মৃত। তদন্তকারীরা দ্রুত ঘনিষ্ঠভাবে তাকায় এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি কেবল একটি মর্মান্তিক দুর্ঘটনা না, যে দুর্ঘটনায় আড়াল করতে চাচ্ছে একটি লোমহর্ষক নৃশংস খুন। তার শরীরের ক্ষতগুলো এক একটি গল্প বলছিল সারা রাতব্যাপী চলা তার উপর নৃশংসতার ঘটনাগুলো। কেউ অস্বীকার করতে পারত না তার শরীর মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি ক্ষত ছিল চিহ্নিত। এটি ছিল নির্মম নৃশংস এক নির্যাতন। তদন্তকারীরা সময় নষ্ট করেনি, তারা ডরমিটরির সিসিটিভি ফুটেজ সুরক্ষিত করে এবং যা তারা খুঁজে পায় তা তাদের শির দ্বারায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়। একটি রেকর্ডিংয়ে দেখা যায় বেশ কয়েকজন ছাত্র আবরারকে তার হাত পা ধরে করিডোর ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেন সে আসবাবপত্রের একটা টুকরো, যেন সে ভাঙা চেয়ার, এছাড়া কিছুই না। কিন্তু সম্ভবত সবচেয়ে বিরক্তিকর মুহূর্তটি সম্মুখীন সারা বাংলাদেশ হয় যখন সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর 3:26 বুয়েট ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দাঁড়িয়ে আছেন। তিনি জড়িত সন্দেহভাজনদের সাথে কথা বলছেন শান্তভাবে, যেন কিছুই ঘটেনি, আবরার দেহের পাশে দাঁড়িয়ে। এরপর তিনি এমনভাবে হেঁটে চলে যান যেন তিনি একটা বিয়ের অনুষ্ঠান খেতে এসেছেন। পরের দিন তদন্তকারীরা অধ্যাপক মিজানুরকে জিজ্ঞাসাবাদ করে। তার প্রতিক্রিয়া ছিল না। তিনি দাবি করেন তিনি কিছুই জানতেন না। তিনি ঘটনার কথা পরের দিন সকালে জানতে পেরেছেন, তবুও যে তিনি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন সেটা তিনি অস্বীকার করতে চেয়েছেন বারবার।
ময়না তদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয় ভোঁতা অস্ত্রের আঘাতেই আবরার ফাহাদের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা ও প্রতিক্রিয়া ছিল অগ্নি বিস্ফোরক। আবরার ফাহাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা শহর, সারা ঢাকা, সারা বাংলাদেশ ব্যাপী, এবং সাথে সাথেই বুয়েট ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে যায়। শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে পড়ে। এই আন্দোলন দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। এই হত্যাকাণ্ডগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের তীব্র নিন্দা জানায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এত কিছুর পরেও তৎকালীন শাসকের পা চাটা বুদ্ধিজীবী, মিডিয়া কর্মী সবাই একযোগে বলতে থাকেন, এটা হত্যাকাণ্ড নয়, আবরার ফাহাদ শিবির কর্মী। যেন শিবির কর্মী হলেই কাউকে মেরে ফেলা যায়, যেন শিবির কর্মী হলেই কাউকে সারা রাত ব্যাপী নির্যাতন করা যায়, যেন ট্যাগিং করে একের পর এক মায়ের বুক খালি করাটা কোনো ধরনের অপরাধ নয়। মাথা হেট হয়ে আসে বাংলাদেশের পতাকার। 10/6 পতাকা জুড়ে লাল বাড়তে থাকে, নেমে আসে সবুজ কৌতুক। একদিন তদন্ত বিচার কার্য শেষে রায় আসে বৃষ্টির মতন স্বস্তি নিয়ে। আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে 2019 সালের 7ই অক্টোবর ঢাকার চকবাজার থানায় 19 জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করেন, পুলিশ দ্রুততার সাথে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের অনেককেই গ্রেপ্তার করে। 2019 সালের 13ই নভেম্বর পুলিশ 25 জন বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2021 সালের 8ই ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করে। রায়ে 25 জন আসামির মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে 2025-এর 16ই মার্চ হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের এই রায় বহাল রাখে এবং 3 মে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আবরারের পরিবার ও দেশবাসী এ রায়ে সন্তোষ প্রকাশ করে এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানায়। এদিকে ঘটে যায় আরেকটি লোমহর্ষক ঘটনা। গত 6ই আগস্ট 2024 কাশিমপুর জেল থেকে পালিয়ে যান আবরারের হত্যাকারী জেমি, যার পলায়নের খবর গোপন রাখা হয় 6 মাস। এবং আরও চাঞ্চল্যকর তথ্য হয়, আবরারের হত্যাকারীদের দুজনের পক্ষে আইনজীবী হন শিশির মনি। পরে ব্যাপক জনরোষে তিনি সরে দাঁড়ান। এর আগে শিশির মনিরের অবস্থান নিয়ে শিবিরের মির্জা গালিব বলেছিলেন, আবরার আমাদের সময়ের হিরো, যাকে তারা নির্মমভাবে হত্যা করেছে তারা ছাত্রলীগের সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সবার কাম্য। একজন আইনজীবী কাউকে অপরাধী হিসেবে বিশ্বাস করলে কোর্টে গিয়ে তাকে নিরপরাধ হিসেবে আর্গুমেন্ট করতে পারেন না, করলে সেটা অনৈতিক হয়। কিন্তু একজন আইনজীবী যদি মনে করেন অভিযুক্ত কেউ অপরাধের তুলনায় বেশি শাস্তি পেয়েছেন অথবা ভুলক্রমে অপরাধ না করে শাস্তি পেয়েছেন, তাহলে তার পক্ষে দাঁড়ানোর নৈতিক অধিকার রাখেন। এই জায়গা থেকে আমি শিশির মনিরের পজিশনকে সমালোচনা করব না। এই মামলা হয়তো উনি না নিলেই ভালো করতেন, কিন্তু উনি যদি সত্যিই কাউকে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিরপরাধ মনে করেন, তাহলে তার চিন্তা অনুযায়ী প্রফেশনাল আচরণ করাই ওনার কর্তব্য। আমাদের মুখে আমাদের জিহ্বা ভারী হয়ে আসে। আবরার ফাহাদ হত্যাকাণ্ড বাংলাদেশের সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে গভীর প্রভাব ফেলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসের সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে, যা ছিল শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি। এই হত্যাকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং, সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়রদের উপর নির্যাতনের ভয়াবহ চিত্রকে উন্মোচিত করে। এটি
ক্ষমতার অপব্যবহার এবং ছাত্র রাজনীতির নামে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা শক্তিশালী জনমত তৈরি করে। আবরারের মৃত্যু ভিন্নমত প্রকাশের স্বাধীনতার গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে আসে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের জন্য জীবন দিতে হওয়ায় তা দেশের মুক্ত চিন্তার মানুষদের বাকরুদ্ধ করে দেয়। এই ঘটনাটি একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়, যা ক্ষমতাসীনদের ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে। কিন্তু 2019 থেকে 2024 ক্ষমতার পট পরিবর্তন, ফ্যাসিস্ট সরকারের পতন এবং পলায়ন, তারপরেও কি এই সব ক্ষমতার চরিত্র এবং ট্যাগিংয়ের রাজনীতি পরিবর্তিত হয়েছে? আজকেও শিবির ট্যাগ দিয়ে আবরার হত্যা আর ঢাবিতে ভাত খাইয়ে ক্রমাগত পেটানোর ফলে তোফাজ্জলের মৃত্যু, আমরা যাকে হত্যাকাণ্ড বলছি, তাকেও তো এক পর্যায়ে চোর এবং পরে ছাত্রলীগ ট্যাগ করার অপচেষ্টাও হয়। এবং ক্ষমতাও তো তখন জাস্ট 2019 সালের মতো চুপ থাকে। কেউ কেউ তৎকালীন ছাত্রলীগের মতো নেমে আসে রাস্তায়, তোফাজ্জলকে বলা হয় সন্ত্রাসী। কোনো কিছুই কি পরিবর্তিত হয়েছে? আজও কি ট্যাগ করা বন্ধ হয়েছে কোথাও? আমার কাছে এ সব কিছুই নির্লজ্জ ক্ষমতার প্রদর্শনী বলেই মনে হয়, যেখানে হত্যাকাণ্ডের পর হত্যাকারীর বিচারের পরিবর্তে হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষটি হয়ে ওঠে ট্যাগিংয়ের রাজনীতির বলি। আবরার ফাহাদের মর্মান্তিক মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, জাতির জন্য এক লজ্জাজনক অধ্যায়, যেমনটা তোফাজ্জলের হত্যাকাণ্ডটাও। তবে তার এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার হত্যাকাণ্ডের বিচার এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ বাংলাদেশে ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা, নিরাপদ ক্যাম্পাসের দাবিকে আরও শক্তিশালী করেছে। আবরার ফাহাদ হয়ে উঠেছে কোটি কোটি তরুণের মুখ। আবরার ফাহাদ আজ তরুণ প্রজন্মের কাছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক চিরন্তন প্রতীক। এই নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে একটি সহনশীল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আবরারের স্মৃতি আমাদের সর্বদা অনুপ্রেরণা জাগাবে এবং সেই আশাবাদের পথে সবাইকে নিয়ে যাবে, যেখানে ট্যাগ করে কাউকে হত্যাযোগ্য করে তোলা যাবে না, কাউকে ভিন্ন মতের জন্য হতে হবে না হেনস্থার শিকার। তবেই তো শান্তি পাবে আবরার, শান্তি পাবে বিশ্বজিৎ কিংবা তোফাজ্জল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।